সিরিয়া একটি মধ্যপ্রাচ্যের দেশ, যার আনুষ্ঠানিক নাম সিরিয়ান আরব রিপাবলিক। এর ভৌগোলিক আয়তন প্রায় 1,85,180 বর্গ কিলোমিটার, যা একে আরব বিশ্বের একটি মধ্যম আকারের দেশ হিসেবে চিহ্নিত করে। উত্তরে তুরস্ক, পূর্বে ইরাক, দক্ষিণে জর্ডান, দক্ষিণ পশ্চিমে ইসরায়েল ও পশ্চিমে লেবানন এবং ভূমধ্য সাগর এর প্রতিবেশী। এই কৌশলগত অবস্থান সিরিয়াকে প্রাচীনকাল থেকে রাজনৈতিক ও সামরিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। সর্বশেষ যুদ্ধ পূর্ববর্তী সরকারি পরিসংখ্যান অনুসারে সিরিয়ার জনসংখ্যা ছিল আনুমানিক 2,30,00,000-এর বেশি। তবে 2011 সালের পরবর্তী গৃহযুদ্ধ, হত্যা, নিপীড়ন এবং শরণার্থী স্রোতের কারণে বর্তমানে দেশের প্রকৃত জনসংখ্যা কত তা নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া কঠিন। জাতিসংঘ ও অন্যান্য সংস্থার মতে অন্তত 50 লাখ মানুষ বিদেশে শরণার্থী হিসেবে বসবাস করছে এবং দেশের ভেতরে আরও 60 লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সিরিয়া প্রশাসনিকভাবে 14টি প্রদেশ বা গভর্নরেটে বিভক্ত। এগুলো হলো আলেপ্পো, রাকা, হাসাকা, ডিয়ার আল-জোর, হোমস, হামা, ইদলিব, লাতাকিয়া, তার্তুস, সুয়াইদা, দারা কুনেত্রা, রিফ, দামেস্ক এবং রাজধানী দামেস্ক। এসব প্রদেশ আবার জেলা উপজেলায় বিভক্ত। ভৌগোলিক বৈচিত্র্য, উপত্যকা, মরুভূমি, উপকূলীয় এলাকা এবং পাহাড়ি অঞ্চল এই দেশকে একটি জটিল ভূপ্রকৃতির অধিকারী করেছে। দামেস্ক প্রাচীনতম নগরগুলোর একটি, সিরিয়ার রাজধানী ও প্রশাসনিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গুরুত্ব বহন করে। সিরিয়া একটি প্রাচীন সভ্যতার দেশ। ইতিহাসের পাতায় যার নাম লেখা আছে গৌরব, শোক ও সংগ্রামের অক্ষরে। এই দেশের বুকে ছিল সমৃদ্ধ সভ্যতা, রাজ্য শাসনের সূচনা লগ্ন এবং ধর্মীয় সাংস্কৃতিক মিলনের কেন্দ্রবিন্দু। তবে সেই গৌরবময় অতীতের ছায়ায় আজকে সিরিয়া একটি বিধ্বস্ত জাতি, ভগ্ন স্বপ্ন আর ধ্বংসস্তূপের দেশ। সিরিয়ার ইতিহাস মানে ক্ষমতার উত্থান পতনের এক দীর্ঘ উপাখ্যান, যেখানে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির দ্বন্দ্ব, জাতিগত বিভাজন এবং ভূখণ্ডগত ক্ষয় সবকিছু মিলেমিশে এক করুণ উপাখ্যান তৈরি করেছে। প্রাচীনকালে সিরিয়া ছিল ফিনিশীয়, আসুরীয়, ব্যাবিলনীয় এবং পারস্য সাম্রাজ্যের অংশ। পরবর্তীতে এটি রোমান এবং বাজান্টাইন শাসনের অধীনে চলে আসে। ইসলামী বিজয়ের পর এটি উমাইয়া ও আব্বাসীয় খেলাফতের একটি গুরুত্বপূর্ণ প্রদেশে পরিণত হয়। উমাইয়া খেলাফতের রাজধানী ছিল দামেস্ক, যা সিরিয়াকে ইসলামী বিশ্বের নেতৃত্বে নিয়ে আসে। ইতিহাসের বিভিন্ন ধাপে এটি মঙ্গল, ক্রুসেডার এবং অবশেষে অটোমানদের শাসনাধীন ছিল। ওসমান সাম্রাজ্যের পতনের পর 1920 সালে ফ্রান্স সিরিয়াকে নিজের প্রভুত্বে এনে ফ্রেঞ্চ ম্যান্ডেট পরিচালনা করে। 1946 সালে সিরিয়া স্বাধীনতা লাভ করে। তবে স্বাধীনতা স্বাদ পাওয়ার পরও এই দেশটি রাজনৈতিক অস্থিরতা, সামরিক অভ্যুত্থান এবং বৈদেশিক হস্তক্ষেপের শিকার হতে থাকে। 1963 সালে বার্থ পার্টি ক্ষমতায় আসে। এর মধ্য দিয়ে সিরিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন অধ্যায় সূচিত হয়। হাফেজ আল আসাদ, একজন বার্থ পার্টির সেনা কর্মকর্তা, 1970 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন এবং একনায়কতান্ত্রিক শাসনের সূচনা করেন। তার শাসনামল ছিল কঠোর, তবে রাজনৈতিক স্থিতিশীলতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে। তার মৃত্যুর পর 2000 সালে তার পুত্র বাশার আল আসাদ ক্ষমতা গ্রহণ করেন। অনেকেই মনে করেছিলেন তিনি হয়তো সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করবেন, কিন্তু সেই প্রত্যাশা দ্রুতই ছিন্ন ভিন্ন হয়, কারণ তিনি তার পিতার মতোই স্বৈরাচারী পন্থা গ্রহণ করেন। 2011 সালে আরব বসন্তের ঢেউ যখন মধ্যপ্রাচ্য কাঁপিয়ে দিচ্ছিল, তখন সিরিয়ার জনগণও রাস্তায় নেমে আসে। তারা চাচ্ছিল রাজনৈতিক সংস্কার, স্বাধীনতা এবং মানবিক অধিকার। কিন্তু বাশার আল আসাদের সরকার এই গণ আন্দোলনকে সহিংসভাবে দমন করে। এই দমন পীড়নের পরিণতিতে শুরু হয় এক নির্মম গৃহযুদ্ধ, যা পরে আন্তর্জাতিক পরাশক্তির প্রক্সি যুদ্ধের রূপ নেয়। সরকারপন্থী বাহিনী, বিদ্রোহীরা, কুর্দি মিলিশিয়া, ইসলামিক স্টেট, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান এবং তুরস্ক প্রত্যেকেই এই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সিরিয়ার প্রতিটি শহর, গ্রাম, পাহাড় এবং উপত্যকা হয়ে ওঠে রক্তাক্ত সংঘাতের ক্ষেত্র। বাশার আল আসাদের পতনের বিষয়টি
একটি দীর্ঘকালীন নাট্যমঞ্চের শেষ দৃশ্যের মতো ধীরে ধীরে পরিস্ফুটিত হতে থাকে। আন্তর্জাতিক অঙ্গনে তার বৈধতা হারাতে শুরু করে, দেশের ভেতরে তার বিরুদ্ধে ব্যাপক ঘৃণা তৈরি হয়। তবু রাশিয়া ও ইরানের সহায়তায় তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতায় টিকেছিলেন। তবে 2020-এর দশকে অর্থনৈতিক বিপর্যয়, ব্যাপক দুর্নীতি, জনবিচ্ছিন্নতা এবং ইসরায়েলি আক্রমণে প্রতিরক্ষা কাঠামোর ভাঙন ক্রমাগত তাকে দুর্বল করে তোলে। পরিশেষে 2025 সালে এক অভ্যন্তরীণ সামরিক অভ্যুত্থান ও আন্তর্জাতিক চাপের সমন্বয়ে তার শাসনের অবসান ঘটে। এটি ছিল এক যুগের অবসান, এক দীর্ঘ স্বৈরশাসনের শেষ অধ্যায়। সিরিয়ার ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ও বিতর্কিত ঘটনা হলো গোলান মালভূমির হার। গোলান মালভূমি, যা সিরিয়া ও ইসরায়েলের মধ্যবর্তী উচ্চভূমি অঞ্চল, কৌশলগত সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল এই অঞ্চল দখল করে। এ যুদ্ধের পেছনে ছিল একাধিক কারণ: আরব জোট ও ইসরায়েলের মধ্যে টানটান উত্তেজনা, জলসম্পদ নিয়ে বিরোধ এবং আঞ্চলিক আধিপত্যের প্রতিযোগিতা। ইসরায়েল মাত্র 6 দিনে সিরিয়া, মিশর ও জর্ডানের বিপরীতে এক নিরঙ্কুশ বিজয় লাভ করে। সিরিয়া হারায় গোলান মালভূমি একটি এমন অঞ্চল যা না শুধু প্রাকৃতিক সৌন্দর্য ও জলসম্পদে সমৃদ্ধ, বরং সামরিক কৌশলগত গুরুত্বেও অনন্য। এই দখলদারিত্বের পর সিরিয়া বহুবার চেষ্টা করেছে গোলান মালভূমি পুনরুদ্ধার করতে, বিশেষত 1973 সালের ইয়ম কিপুর যুদ্ধে। কিন্তু ইসরায়েল তখন তার দখল ধরে রাখে এবং 1981 সালে একতরফাভাবে এই অঞ্চলকে নিজের অংশ বলে ঘোষণা করে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়নি। জাতিসংঘ সহ অনেক আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলের এই পদক্ষেপকে অবৈধ ঘোষণা করেছে, কিন্তু কার্যত অঞ্চলটি আজও ইসরায়েলের নিয়ন্ত্রণে। এই ভূখণ্ডগত ক্ষয় শুধু একটি ভূখণ্ডের হার নয়, এটি ছিল সিরিয়ার জাতীয় গর্ব, প্রতিরোধ ও ভূ রাজনীতির এক করুণ পরাজয়। গোলান মালভূমি দখলের পেছনে যে ইতিহাস রয়েছে তা শুধুই সামরিক নয়, বরং ধর্মীয় ও জাতিগত বৈশিষ্ট্যপূর্ণ। এই অঞ্চলে বসবাসকারী একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী হল দ্রোজ সম্প্রদায়। দ্রোজরা মূলত একটি ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী, যাদের ধর্মবিশ্বাস ইসলাম থেকে উদ্বুদ্ধ হলেও তার একটি স্বতন্ত্র ধর্মমতের অনুসারী। তাদের বিশ্বাস ও জীবনাচার সাধারণ মুসলিমদের চেয়ে ভিন্ন এবং তারা মূলত লেবানন, সিরিয়া ও ইসরায়েলে বসবাস করে। সিরিয়ার দ্রোজরা আল সুয়েদা অঞ্চলে কেন্দ্রভূত, তবে গোলান মালভূমিতেও তাদের উপস্থিতি ছিল। দ্রোজরা ইতিহাসে প্রায়শই নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ক্ষমতাসীন শাসকের সাথে সহানুভূতিপূর্ণ অবস্থান গ্রহণ করেছে, তবে তারা বারবার রাজনৈতিকভাবে চাপে পড়েছে। গোলান মালভূমি দখলের পর অনেক দ্রোজ পরিবার দ্বিধার মুখে পড়ে, তারা কি ইসরায়েলি নাগরিকত্ব গ্রহণ করবে না নিজেদের সিরিয়ান পরিচয় অটুট রাখবে। অনেকেই নাগরিকত্ব প্রত্যাখ্যান করে সিরিয়ার প্রতি আনুগত্য প্রকাশ করে, যদিও ইসরায়েলের নিয়ন্ত্রণে বসবাস করতে হয়। এই জাতিগত ও পরিচয় সংকট দ্রোজদের জন্য এক গভীর মানবিক ও রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। সিরিয়া ইসরায়েল সম্পর্ক বরাবরই উত্তপ্ত, সংঘাতপূর্ণ। ইসরায়েল মনে করে সিরিয়া তার অস্তিত্বের জন্য হুমকি, বিশেষত ইরানের মদদে সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে হেজবুল্লাহর মতো গোষ্ঠীকে শক্তিশালী করা। অপরদিকে সিরিয়া মনে করে ইসরায়েল মধ্যপ্রাচ্যে আগ্রাসী শক্তি, যে তার ভূখণ্ড দখল করে আছে ও প্রতিবেশীদের বিরুদ্ধে আগ্রাসন চালায়। এই দ্বন্দ্বের কারণে দুই দেশের মধ্যে কোনো সময়ে শান্তি চুক্তি সম্ভব হয়নি। বহুবার শান্তি আলোচনা হয়েছে, কিন্তু গোলান মালভূমি ইস্যুতে কেউ কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। ইসরায়েল গোলান ফিরিয়ে দিতে চায় না এবং সিরিয়া তার দাবি ছাড়তে রাজি নয়। ফলে দুই দেশের সীমান্তে সংঘর্ষ, বোমা হামলা, গুপ্তচর বৃত্তি এবং তথ্যযুদ্ধ এক স্বাভাবিক চিত্রে পরিণত হয়েছে। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলেও দেশের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতিগত সংহতি আজও চ্যালেঞ্জের মুখে। দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত, অবকাঠামো বিধ্বস্ত এবং বিশাল জনগোষ্ঠী শরণার্থী। সিরিয়া বর্তমানে আন্তর্জাতিক সাহায্যের উপর নির্ভরশীল, অথচ এই সাহায্য যথেষ্ট নয়। বহু অঞ্চল এখনও বিদেশি সৈন্য ও বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর নিয়ন্ত্রণে। দ্রোজ, কুর্দি, আলাউই, সুন্নি অন্যান্য গোষ্ঠীর মধ্যে আস্থা ও সম্প্রতির চরম অভাব।
জাতিগত ধর্মীয় বিভাজন ক্রমে রাষ্ট্রকে দুর্বল করে তুলেছে। যে দেশ একসময় ছিল প্রাচীন সভ্যতার কোল, ধর্মীয় সহনশীলতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কেন্দ্র, আজ তা এক যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ড। সিরিয়ার জনগণ, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসের নানা চড়াই উতরাই অতিক্রম করেছে, আজও এক নতুন সকালের আশায় তাকিয়ে আছে। বাশার আল আসাদের পতন হয়তো স্বৈর শাসনের এক অধ্যায়ের ইতি টেনেছে, তবে সত্যিকার অর্থে সিরিয়ার পুনর্জন্ম কবে হবে তা এখনো অনিশ্চিত। গোলান মালভূমে দ্রোজদের সংগ্রাম, ইসরায়েলের আগ্রাসন এবং জাতিগত বিভাজনের এই জটিল বাস্তবতা একটি স্পষ্ট বার্তা দেয়, সিরিয়ার ভবিষ্যৎ কেবল অস্ত্র ও কূটনীতি দিয়ে নয়, বরং জাতীয় ঐক্য, আন্তর্জাতিক ন্যায় বিচার ও জনগণের আশা আকাঙ্ক্ষাকে সম্মান দিয়েই গড়ে উঠতে পারে। এই দীর্ঘ বেদনাদায়ক ইতিহাসের শেষে সিরিয়া যদি এক নতুন দিনের সূচনা করতে পারে, তবে সেই সূর্যোদয় হবে কেবল রক্ত আর ধ্বংসের মধ্য দিয়ে নয়, বরং সংগ্রাম, সহনশীলতা ও পুনর্গঠনের অঙ্গীকারে। যে দেশ আজ ক্ষতবিক্ষত, সেই দেশই একদিন হয়তো আবার প্রাচ্যের এক নতুন গর্বে পরিণত হবে। তাই সিরিয়ার গল্প এখনো শেষ হয়নি, এটি কেবল একটি নতুন অধ্যায়ের মুখোমুখি।